জীবনে সাকিব হওয়া বড্ড প্রয়োজন। যখন আপনাকে নিয়ে ট্রল হবে, ক্রিটিসিজম হবে, তখনই আপনি ফিরে আসবেন দ্বিগুণ শক্তি নিয়ে, যেমনটা সাকিব আজকে দেখিয়েছেন। রিশাদ হোসেনের কথা না বললেই নয়, আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল রিশাদের 15তম ওভারটা। মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও আসলে প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন। কথা বলবো আজকের ম্যাচে বাংলাদেশের টার্নিং পয়েন্ট কোথায় ছিল, কি কি কারণে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। ম্যাচ জিতেছে বাংলাদেশ, নিশ্চয়ই খুশিতে আছেন, সেই খুশিতে খাচ্ছেন। আর খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করুন ইরফান সস, পারফেক্ট ছালে মজাদার সস। প্রথমে যেটি নিয়ে বলতে চাই যে আজকে বাংলাদেশ দলের টার্নিং পয়েন্টটা ছিল কোনটা? আপনার চোখে আসলে টার্নিং পয়েন্ট কোথায় ছিল? যে বাংলাদেশের ম্যাচটা কিন্তু প্রথম 12 ওভার বা 14-15 ওভার পর্যন্ত বাংলাদেশের হাতে ছিল না, নেদারল্যান্ডসের আয়ত্তে ছিল, তাদের নিয়ন্ত্রণে ছিল। সেই ম্যাচটা বাংলাদেশের আয়ত্তে আসে কখন? রিশাদ সে ওভারে 2টো উইকেট শিকার করেছিলেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেট ব্যাটার সাইব্রেন্ট অ্যাঙ্গেল ব্র্যাক্ট তার উইকেটটা নিয়েছিলেন। এরপরেই কিন্তু ম্যাচ ঘুরে গেছে। এরপরে নেদারল্যান্ডসের আরেকজন অলরাউন্ডার, স্বীকৃত অলরাউন্ডার বাসটি লিডি, তাকেও স্বীকার করেছেন। মূলত ওই ওভারেই ম্যাচটা ঘুরে গেছে। পরের ওভারে মুস্তাফিজুর রহমান এসে আরেক সেট ব্যাটার স্কট এডওয়ার্ডসকে নিয়ে নেয়। এরপরে কিন্তু বাংলাদেশের ম্যাচটা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। রিশাদ আজকেও 33 রান দিয়ে 3 উইকেট নিয়েছে এবং গুরুত্বপূর্ণ সময়ে তিনি উইকেট নিয়েছে। এর আগের ম্যাচগুলোতে তিনি আসলে ভালো ক্রিকেট খেলেছেন। আরেক ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন, আরও এক ম্যাচে 1 উইকেট নিয়েছিলেন। অর্থাৎ রিশাদ তিনি কিন্তু আসলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তিনি ইমপ্যাক্ট ফেলছেন। একজন লেগ স্পিনার দলে কেন প্রয়োজন, সেটার প্রয়োজনীয়তা হাড়ে হাড়ে বুঝতে পারে, সেটার উপকারিতা বাংলাদেশ দল কিন্তু পাচ্ছে। রিশাদ আরেকটা ম্যাচে হয়তো রান দিয়েও ফেলতে পারে, সেই ক্ষেত্রে যেন বাংলাদেশ দল সেটাকে মেনে নিতে পারে বাংলাদেশের ভক্তরা, বা সেইখানে যেন সমালোচনা না হয়, সে বিষয়টা আসলে মাথায় রাখা উচিত। বলতে চাচ্ছি সাকিব আল হাসানের কথা। সাকিব ফুরিয়ে গেছে, সাকিবকে অবসর নেওয়া উচিত, অনেক কথাবার্তায় ঘটছিল, কিন্তু সেই সাকিব আজকে তিনি কিন্তু ফর্মে ফিরেছেন এবং সেন্ট ভিনসেন্টে যেখানে তার অধিনায়কত্বের প্রথম অভিষেক হয়েছিল সেই জায়গা থেকে সাকিব সংবাদ সম্মেলনে বলেছিল ওয়েস্ট ইন্ডিজে তার কিছু ভালো স্মৃতি আছে ক্যারিয়ার জুড়ে, এবং সেই আত্মবিশ্বাসটা তিনি কাজে লাগিয়েছেন। তার ইনিংসটা ভর করেই কিন্তু বাংলাদেশ একটা বড় সংগ্রহ পেয়েছেন। বোলিংয়ে যদিও সাকিব বেশ ভালো কিছু করতে পারেননি, তারপরেও কিন্তু ওই ব্যাটিংয়ে তিনি যে ইনিংসটা খেলেছেন, একদম 3 নম্বর 4 নম্বরে ব্যাট করতে নেমে তিনি একদম শেষ করে ম্যাচটা ফিরেছেন। তিনি যদি এক প্রান্ত আগলে না রাখতেন, বাংলাদেশের স্কোরটা কিন্তু 159 হতো না। তো সেই ক্ষেত্রে আসলে আজকের অবদানটা নিঃসন্দেহে সাকিবের, এবং পরবর্তীতে বোলাররা আসলে দারুণ বোলিং করেছে। এক কথায় আসলে একটা উপভোগ্য একটা ম্যাচ ছিল। সাকিবের এই হাফ সেঞ্চুরিটা কতদিন পরে হয়েছে? ঠিক 608 দিন পর। তিনি সবশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন 2022 সালের অক্টোবরে, এবং টি-20 বিশ্বকাপে সবশেষ ম্যাচ সেরা হয়েছিলেন 2021 সালে। এরপরে আজকের দিনটা সাকিবের জন্য অনেকটা এই দিনটা সাকিবের জন্য অনেক মাইল ফলক তিনি অর্জন করেছেন এবং অনেক স্মরণীয় বলা যায়। এবং সবশেষে যে ম্যাচ জিতেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সাকিব কিন্তু বারবারে বলছেন তার কাছে আসলে ব্যক্তিগত মাইল ফলকটা মুখ্য নয়, তার কাছে দল জেতাটা এবং দলের জন্য তিনি আসলে কতটা অবদান রাখতে পারছেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। সাকিব রিশাদদের ভিড়ে হারিয়ে যাবে না মুস্তাফিজ, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটনদের অবদানের কথা। কিভাবে তারা অবদান রেখেছে? মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ব্যাট হাতে 25 রান করেছেন এবং একটা উইকেট নিয়েছেন, এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উইকেট। বিক্রমজাত সিং তিনি 16 বলে 26 রান করেছিলেন। তিনি যখন ম্যাচটা বের করে নিচ্ছিলেন, আগ্রাসী ক্রিকেট খেলছিলেন, তখন কিন্তু সেই বিক্রমজাত সিংকে ফেরানকে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং লিটন কুমার দাস একটা দারুণ একটা স্টাম্পিং করেছেন। বিক্রমজাত সিং সামনে এগিয়ে এসে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টা করেন, কিন্তু বলটা মিস হয়। লিটন কিন্তু সেটা একদম ঝড়ের বেগেই স্টাম্পিং করেছেন, ভুল করেননি। সেই জায়গায় যদি ভুল করতেন লিটন, তাহলে কিন্তু আজকে ম্যাচের পরিস্থিতিটা ভিন্ন হতো, নেদারল্যান্ডসের পক্ষে ম্যাচটা দিত। কারণ বিক্রমজাত সিং যেভাবে ব্যাট করছিলেন, সাকিব আল হাসানকে এক ওভারের পরপর 2টা ছক্কা মেরেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ তাকে থামিয়েছেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদের যে 25 রানে সেই ইনিংসটা যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ইনিংসটাকে বড় করেছে, তেমনি বিক্রমজাত সিং উইকেটটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের অবদানটা অস্বীকার করা যাবে না। লিটন কুমার দাস তিনি ব্যাট হাতে আজকেও ব্যর্থ হয়েছেন, কিন্তু আসলে তার দুটি স্টাম্পিং খুব গুরুত্বপূর্ণ ছিল। একটি হচ্ছে বাসটি লিডির একটা স্টাম্পিং, আর একটা হচ্ছিল বিক্রমজাত সিংয়ের। এবং বাসটি লিডিকে যে স্টাম্পিংটা করেছিলেন রিশাদ হোসেনের বলে, ওটা তো একদম খুবই কম সময়ের মধ্যে, খুবই মনে হচ্ছে যেন মহেন্দ্র সিং ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়েছেন, এত দ্রুত গতিতে সে স্টাম্পিংটা করেছেন। এবং সেটা কিন্তু ম্যাচে খুব গুরুত্বপূর্ণ ক্রুশাল মোমেন্টে। তাই লিটনের অবদান আছে, রিয়াদেরও অবদান আছে। গত আইপিএলে যাওয়ার আগে বেশ কিছু ম্যাচে কিন্তু মুস্তাফিজ নিজেকে খুঁজে পাননি, এবং আইপিএল থেকে ফিরে এসে তিনি কিন্তু আসলে ভালো করছেন। এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশ দলের একজন ক্রিকেট বোর্ডের একজন কর্তা বলেছিলেন যে আইপিএল থেকে মুস্তাফিজের শিখার কিছু নেই। আইপিএল থেকে মুস্তাফিজের শিখার কি আছে না আছে, সেটা কীভাবে প্রয়োগ করছে সেটা কিন্তু বিশ্বকাপে
প্রমাণিত হচ্ছে। তাই আসলে বাংলাদেশের ক্রিকেটাররা যত বেশি আইপিএলে খেলার সুযোগ পাবে সেটা বাংলাদেশের জন্য লাভ, অন্তত মুস্তাফিজ সেটা দেখাচ্ছে বিশ্বকাপে। আমরা আশা করব যে টিম ম্যানেজমেন্ট অবশ্যই আগামীতে বাংলাদেশের ক্রিকেটার যারা আইপিএলে খেলার সুযোগ পাবে তাদেরকে সেখানে খেলার সুযোগ করে দেবে। নেদারল্যান্ডসের বিপক্ষে এই জয়ে বাংলাদেশ সুপার 8-এ এক পা দিয়ে রেখেছে। অলরেডি বাংলাদেশ সুপার 8-এ যাবে যদি নেপালের বিপক্ষে ম্যাচটা না হারে। নেপালের বিপক্ষে ম্যাচটা হারলেও বাংলাদেশের একটা সুযোগ থাকবে রান রেটে এগিয়ে থেকে, যদিও নেদারল্যান্ডসের থেকে বাংলাদেশ রান রেটে এখনও অনেক এগিয়ে আছে। সেক্ষেত্রে নেদারল্যান্ডস যদি পরবর্তী ম্যাচটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে যায় বাংলাদেশের তারপরও সুযোগ থাকবে যদি নেপালের বিপক্ষে বাংলাদেশ হেরে যায়। আর যদি নেদারল্যান্ডস যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা হেরে যায় তাহলে বাংলাদেশ নেপালের বিপক্ষে হারলেও আসলে খুব একটা সমস্যা নেই। আর সাকিব আল হাসানের হয়তো এটি হতে পারে শেষ বিশ্বকাপ। তিনি আসলে সেই শেষ বিশ্বকাপের শেষ দিকে কেমনটা করে সেটা আসলে দেখার অপেক্ষা রয়েছে। যদি সাকিব ফর্মে ফিরেছে, রানে ফিরেছেন, বল হাতে যদি তিনি কার্যকরী ভূমিকা পালন করেন তাহলে কিন্তু পুরো দলের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে আছেন, তাওহিদ হৃদয় ফর্মে আছেন, সাকিব যদি ফর্মে ফিরেন, টপ অর্ডারে আরেকজন ব্যাটার যদি ফর্মে ফিরতে পারেন আমার মনে হয় নিঃসন্দেহে বাংলাদেশ দলটা একটা অপ্রতিরোধ্য একটা দল হবে। যদিও গ্রুপ পর্বে বাংলাদেশ পরবর্তীতে সুপার 8-এ বাংলাদেশের গ্রুপে দেখা হতে পারে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা দারুণ হয় ভারতের বিপক্ষে, যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেভাবে লড়াই করতে পারে না, কিন্তু ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ যদি সেমিফাইনালে যাওয়ার কথা বলি সেটা একদম অমূলক না, যেতেই পারে আসলে, কারণ দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানকে হারালে একটা সম্ভাবনা একটা থাকবে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। তবে আজকের ম্যাচে বাংলাদেশ একদম টোটাল একটা টিম গেম ছিল, সবার আসলে কন্ট্রিবিউশন ছিল, যেমন সাকিব আল হাসানের ছিল, ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদের ছিল এবং জাকের আলী অনিকের 7 বলে 14 রানের যে ক্যামিও ইনিংসটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি আসলে ফিনিশারের ভূমিকাটা ভালোভাবে পালন করেছে। তাসকিন আহমেদ শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন, তিনি আসলে এরপরে তানজিম হাসান সাকিব পরবর্তীতে আরও একটা উইকেট নিয়েছিলেন, ম্যাক্স ওদুদ এবং মাইকেল লেভিট দুজনেই কিন্তু দুই ওপেনার কিন্তু ভালো শুরু করেছিলেন, তাদেরকে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ থামিয়েছে। এরপরে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যখন কিনা বিক্রমজাত সিং তিনি কিনা তৃতীয় ছুটিতে দারুণ ব্যাট করছিলেন এবং আগ্রাসী ব্যাটিং করছিলেন, দ্রুত গতিতে রান উঠছিল, তখন তাকে থামান মাহমুদুল্লাহ রিয়াদ। এরপরে ইশাদ হোসেন তিনি আসলে 15তম ওভারে এসে ম্যাচের মোড়টাই পুরোটা চেঞ্জ করে দিয়েছেন এবং মোস্তাফিজুর রহমান তিনি আসলে 16তম ওভারে একদম ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সব মিলিয়ে বাংলাদেশের বোলাররা দারুণ পারফর্ম করেছে এবং যাকে যখন ক্যাপ্টেন বোলিংয়ে এনেছেন সেই জায়গায় সফল হয়েছে এবং ক্যাপ্টেনকে আউটপুটটা দিয়েছেন। নাজমুল হোসেন শান্তর ব্যাটিংটা একদমই বাজে যাচ্ছে, কিন্তু ক্যাপ্টেন্সিটা দারুণ, তিনি ক্যাপ্টেন্সিটা ভালো করছেন, এটার প্রশংসা করতেই হয়। নিশ্চয়ই নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ একটা সেরা টি-20 বিশ্বকাপ পার করবে। এর আগে বাংলাদেশের সেরা টি-20 বিশ্বকাপ মাত্র 2টা ম্যাচ জিতেছে, নেপালের বিপক্ষে যদি 3টা জিততে পারে তাহলে হচ্ছে বাংলাদেশ সুপার 8 উঠে যাবে, বাংলাদেশের নিশ্চয়ই এটা সেরা বিশ্বকাপ হবে। কিন্তু এই বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা কারো ছিল না বা কেউ আশাও করেনি এত দূর আসতে পারবে, কিন্তু সেই দলটা কিন্তু ভালো ক্রিকেট খেলছে এবং বাকি কয়েকজন ক্রিকেটার যদি ফর্মে ফিরতে পারেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশ একটা দারুণ বিশ্বকাপ উপহার দেবে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।